দর্শক এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। তাপপ্রবাহ কমতে থাকায় স্বস্তি মিলতে শুরু করেছে জনজীবনে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কমতে থাকবে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এক সপ্তাহ পর আবারও বাড়তে থাকবে তাপমাত্রা। এদিকে বজ্রপাতে দেশের 2 জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে অন্তঃসত্ত্বা নারীসহ মারা গেছেন তার 5 বছর বয়সী সন্তান। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় কমতে শুরু করেছে গরমের তীব্রতা। 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, নেত্রকোনা হয়েছে 67 ও সিলেটে 34 মিলিমিটার। বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিও হয়েছে। খাগড়াছড়ির দিঘিনালায় বজ্রপাতে নিহত হয়েছে মা ও তার শিশু সন্তান। টাঙ্গাইলে মারা গেছে আরও একজন। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো হয় ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার 5 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। স্বস্তির বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাতে মৃত্যু ঝুঁকিও। এজন্য হাওড়া অঞ্চলের মানুষের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব তার 30 সেকেন্ড আমরা কাউন্ট করব। 30 সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে যেই মেঘ থেকে সেটা আমার দিকে আসছে, সে সময় আমাকে সতর্ক হতে হবে। বিদ্যুৎ চমকানো দেখে যদি আমি 30 সেকেন্ড পরে শুনতে পাই তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কম থাকা এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এমনকি কাল বৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সপ্তাহান্তে আবারও তাপমাত্রা বাড়বে। সারা দেশেই বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। এক সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে। তবে এই সময় একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এখনকার যে সময়, বিশেষ করে কালবৈশাখীর সময় কিন্তু যে বৃষ্টিপাতগুলো হয় সেটা কিন্তু খুব লং টার্মে হয় না। আধা ঘন্টা এর দেখবেন যে ব্যাপ্তি বা কালটাই হচ্ছে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে আবার সূর্যের আলো দেখা যেতে পারে। তবে এপ্রিলের মতো টানা তীব্র তাপপ্রবাহ বছরের অন্য সময় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আগামী 1 সপ্তাহ চলবে, তারপরে গিয়ে হয়তো বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। খান আলামিন, RTV, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ফলে তাপ প্রবাহের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খুবই উদ্বেগজনক। এই অবস্থা মোকাবেলায় সরকারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত কর্মশালায় আহ্বান জানান মন্ত্রী। তাপ প্রবাহকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর প্রভাব হ্রাস করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। And also we are trying to see the effects of temperature affects heat. আমাদের অবশ্যই তাপ প্রবাহকে আমাদের জাতীয় দুর্যোগের ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই তাপ প্রবাহের মারাত্মক প্রভাব থেকে আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। I hereby declare my commitment for following actions. প্রচণ্ড তাপ প্রবাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গরম কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাস করেছেন শিক্ষার্থীরা। অভিভাবকরা জানান তাপমাত্রা কম থাকলে সন্তানদের ক্লাসে পাঠাতে আপত্তি নেই। আর শিক্ষকরা বলছেন শনিবার বাড়তি ক্লাস সহ নিয়মিত ক্লাসগুলোতে ঘাটতি মেটানোর চেষ্টা করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। ঈদের ছুটির পর প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ক্লাস হয়নি। অবশেষে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল 70 থেকে 95%। তাপমাত্রা যদি বেশি হয় আমরা ভালো লাগবে না, অতিরিক্ত গরমে টায়ার্ড হয়ে যাব। যদি তাপমাত্রা এরকম আজকের মতো বাতাস থাকে, ভালো ঠান্ডা একটা ওয়েদার থাকে, তাহলে ক্লাস করতে ভালোই লাগে। ক্লাস হওয়া উচিত, কারণ আমাদের যে নতুন মূল্যায়ন ওটা যদি আমরা স্কুলের টিচারদের অনুযায়ী যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা সেটা বুঝতে পারবো না। পরবর্তীতে আবার যদি স্কুল বন্ধ দিয়ে দেয় তাহলে আমাদের পড়ালেখার উপর সেটা একটা প্রভাব ফেলবে। স্কুল খুললেও বন্ধ ছিল অ্যাসেম্বলি ও শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম। চালু হয়নি প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম। ওয়েদার ভালো থাকলে ক্লাস চলুক,
ওয়েদার খারাপ থাকলে একদম অসহনীয় পর্যায়ে থাকলে ক্লাসটা বিরতি দেওয়াই ভালো। ক্লাস না থাকলে পড়বে না, বাচ্চারা পড়ায় আগ্রহী থাকবে না। যেটি বন্ধ থাকুক, বাচ্চাদের কিছু লস হবে, সেটা মেকআপ করার জন্য টিচারদের ভালোভাবে উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগটা হয় যদি বন্ধ রাখে তাহলে সাবস্টিটিউট হিসাবে অনলাইন ক্লাসগুলো চালু রাখাটা একান্তিক কর্তব্য স্কুল ম্যানেজমেন্টের বা টিচারদের। নতুন কারিকুলামের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষকরা। নতুন মূল্যায়ন কারিকুলামে ওরা এটাই ফার্স্ট ওদের ক্লাস, সুতরাং ওদের একটু আমাদের গোছাতে কষ্ট হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যাতে ওরা বেশি করে সবাই ক্লাসে আসুক এবং যেই কয়দিন আমরা ক্লাস পাবো সেই কয়দিন ঠিকভাবে আমরা ক্লাস করালে আশা করি আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। শনিবারে দিলেই যে সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে, কিন্তু কিছু শিক্ষণ অভিজ্ঞতা তোরা বেড়ে যাবে। গরমের মৌসুমে স্কুলে যাওয়া আসার সময় ছাতা ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরামর্শ দেন শিক্ষকরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ৭৫-এর পরে সেনাবাহিনীর উপর যে আস্থা হারিয়েছিল মানুষ, আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় সেই আস্থা ফিরে এসেছে। সকালে ঢাকা সেনানিবাসে দুটি নবনির্মিত ভবনে উদ্বোধন শেষে বিশেষ দরবারে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করে গড়ে তোলার নানা পদক্ষেপও তুলে ধরেন সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সেনাবাহিনী এলাকায় যাত্রা শুরু হলো আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের। সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নির্মাণ হলো আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবন। নবনির্মিত দুটি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশেষ দরবারে অংশ নিয়ে সেনাবাহিনীকে ঘিরে আগামীর পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সরকারের নেওয়া নানা উদ্যোগ আর সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ডের মাধ্যমে একসময় হারিয়ে যাওয়া আস্থা জনগণের মাঝে ফিরে এসেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫ 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়। দেশের চলমান উন্নয়ন ধারা ধরে রাখতে বাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। মারুফ রেজা, RTV, ঢাকা। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনীর 7টি ইউনিট এবং কোস্ট গার্ডের সদস্যরা। পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ছিটানো হচ্ছে। শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায় বনাঞ্চলে আগুনের সূত্রপাত হয়। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। শনিবার থেকে গভীর সুন্দরবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর থেকে বিমান বাহিনীর একটি দল হেলিকপ্টার যোগে আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার স্থানীয় জেলেরা বনের মধ্যে আগুন জ্বলতে দেখেন। ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণে কাজ শুরু করা সম্ভব হয়নি। রাতেই আগুন প্রায় 4 কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। আগুন নিবানোর জন্য চেষ্টা করছি, কালকেরা আমরা অনেক চেষ্টা করছি, পারি নাই। আজকেরা আমরা ফায়ার সার্ভিস আসছে, এখন আগুনটা নিবানো হয়েছে। এক এক জায়গা থেকে শুধু ধোঁয়াগুলো উঠতেছে, আর আগুন তেমন আর কি ধাউ ধাউ করে জ্বলে না। সুন্দরবনের এরকম আর কি মাটিগুলো মানে ফাঁস বেশি। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এর সূত্রপাতও জানা যায়নি। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে আগুনের ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইমরুল কায়েস, RTV। হাসপাতালে রোগী না পাঠিয়ে অপারেশনের নামে অসহায় বৃদ্ধদের ব্লেড দিয়ে নিজে কাটাছেঁড়া করতেন মিল্টন সমাদ্দার। রক্ত দেখে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন। দিনের পর দিন টর্চার সেলে এমন ভয়ানক কাজ করলেও তার নার্স স্ত্রী প্রতিবাদ করেনি বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। 3 দিনের রিমান্ডে রীতিমতো গা শিউরে ওঠার মতো ভয়াবহ তথ্য দিয়েছে মিল্টন। অন্য এক মামলায় তার আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরেই ঘিন্ন কাজের জন্য আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। মানবতার আড়ালে একের পর এক অপকর্মের তথ্য বেরিয়ে আসছে তার। রোববার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হালদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। যে এলিগেশন গুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর মিল্টনের অপরাধ জগৎ নিয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান। জানান আশ্রমে টর্চার সেল বানিয়ে বৃদ্ধদের নিয়মিত মারধর করা হতো। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো। এই যে রক্ত বের হতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন, সে তাদেরকে বানর অভিহিত করতেন। অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা আইন শৃঙ্খলা না থাকারই কথা, তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন। ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করছেন না। গোয়েন্দা প্রধান জানান আশ্রমে রেখে যাওয়া মানুষদের খোঁজ নিতে গেলে স্বজনরাও নির্যাতনের শিকার হতেন। জাল মৃত্যু সনদ তৈরির কথাও স্বীকার করেছে মিল্টন। এ ঘটনায় তার স্ত্রীর দায় এড়ানোর সুযোগ নেই। এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স, আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না। সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। 3 দিনের রিমান্ড শেষে মিরপুর মডেল থানায় করা আরেকটি মামলায় মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সুমন তানভীর, RTV, ঢাকা। যাত্রী বেশি রিকশায় উঠে চালকের সঙ্গে সখ্যতা তৈরি, এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রিকশা ছিনিয়ে নিত সংঘবদ্ধ চক্র। নড়াইলের এক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে এই কাজে নামে চক্রের প্রধান শরীফুল। গেল 9 মাসে শতাধিক রিকশা চুরি করে পার পেলেও সম্প্রতি এক রিকশা চালকের মৃত্যুর পর নড়ে চড়ে বসে পুলিশ। মূল হোতা শরীফুল সহ গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। সুমন তানভীরের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন AR বাদল। সিসিটিভির ফুটেজে দেখা যায় হলুদ গেঞ্জি পরা একজন রিকশা চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিক দৃষ্টিতে তাকে চালক মনে হলেও আসলে সে সংঘবদ্ধ রিকশা চোর চক্রের সদস্য। গেল 8 এপ্রিল চালককে অচেতন করে রিকশা ছিনিয়ে নেয় চক্রটি। 14 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহ আলমের। এ ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য উপাত্ত ঘেটে আটক করা হয় মূল হোতা শরীফুল সহ 4 জনকে। কোন রিকশাটি একটু নতুন আছে, তার বডিটা লোহার বডি, যেটা রিসেল ভ্যালু একটু বেটার। তারপরে এই রিকশা চালককে নিয়ে আপ ডাউন ট্রিপের ব্যবস্থা করে, যে আমি যাব আসবো, এবং পথে মাঝখানে কোনো চায়ের দোকানে বলে যে মামা একটু চা খেয়ে নেই। যখন চা খেতে যায় তখন চায়ের মধ্যে তারা গিয়ে রিভোট্রিল একটি ট্যাবলেট মিশিয়ে দেয়। মিশিয়ে দিয়ে তাকে খানিকক্ষণ পরে সে যখন অচেতন বা চিন্তা শক্তি ঠিক মতো কার্যকর থাকেন তখন তারা রিকশাটি নিয়ে যায়। ব্যাটারি চালিত নতুন এবং লোহার কাঠামো দিয়ে তৈরি রিকশা টার্গেট করত চক্রটি। গেল 9 মাসে শতাধিক রিকশা বাগিয়ে নিয়েছে। তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরেই ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি।
থানায় এই ধরনের রিক্সাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলো চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি, অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। সে কারণে এই গ্রুপটি ধরাছোঁয়ার বাইরেই চলছিল। দুর্ঘটনা এড়াতে অপরিচিত কারো দেয়া খাবার না খেতে রিকশাওয়ালাদের পরামর্শ দিয়েছে পুলিশ। আপনার যাত্রীদের কোনো চা বা অন্য কোনো অফার কখনোই আপনারা নেবেন না। আর বাদল, RTV, ঢাকা। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম নির্বাচনী এলাকা। প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভোটারদের আশা সৎ যোগ্য জনপ্রতিনিধি বাছাই করা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে সরগরম নির্বাচনী মাঠ। ভোট চাইতে প্রার্থীদের ছোটাছুটি জানান দিচ্ছে নির্বাচন জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটবাজার। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী বিরামহীন প্রচার চালাচ্ছেন। ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ এই বছর নির্বাচিত হতে পারলে ফুলপুরের অনেক কাঁচা রাস্তা আছে যেগুলো মানুষ চলাচল করতে পারে না, বিভিন্ন ইউনিয়ন সংযোগ রুটগুলোও নেই, সেগুলোতে আমি পাকা করে দিব। মসজিদ, মন্দির, গির্জার উন্নয়ন, সাধারণ মানুষের জাল নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এটাকে নিশ্চিতকরণ। নারায়ণগঞ্জ সদরে নির্বাচন স্থগিত হলেও শীতলক্ষার পূর্বপারে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন 4 প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও বসে নেই। আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মূল্যবান ভোট চাইতে ছুটছেন। অন্ধকার বন্দরকে আলোকিত করতে হবে। সোলার লাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ থেকে আমি অনুরোধ করে আমি বন্দর পূর্ব এলাকাকে আগে আলোকিত করব। 8 মে নির্বাচনে আপনারা সবাই এসে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে যাবেন। রাজবাড়ীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাংশা ও কালুখালী উপজেলায় আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। পাংশায় একই দলের একাধিক পদধারী নেতা প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মাঝে গ্রুপিং তৈরি হয়েছে। ফলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের গলার কাটা এখন আওয়ামী লীগই। ইউনিয়ন এবং পৌরসভায় আমি বিশ্বাস করি আমার যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি বিজয় লাভ করব। বাল্য বিবাহ থেকে আপনাদের দূরে রাখবো এবং কালভিট ব্রিজ জেরেন দিয়ে আমার মাননীয় মন্ত্রী মহোদয় জিল্লা হাকিমের সাথে সমন্বয় করে আপনারা আমার কাছে আসবেন, আমি সেদিকে লক্ষ্য রাখবো। সাধারণ ভোটাররা সৎ যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে রয়েছে। যে যোগ্য ব্যক্তি, যে আপনার এই এলাকার ভালো করতে পারে, সেই রকম লোকই আমি চাই। উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ, কোনো চাঁদাবাজ টেন্ডারবাজকে যাতে ভোট না দেয়। নির্বাচন চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। আমার ভোট আমি দিব পছন্দের প্রার্থীকে দিব। 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ইমরুল কায়েস, RTV। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর 3টি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 2 চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। অপরদিকে 3টি উপজেলায় 37 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় বেগমগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থী ASM সেলিমের তথ্য গোপনের অভিযোগে কোম্পানিগঞ্জ চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নূর হোসেন মাসুদ ও মনির হোসেনের মনোনয়নপত্র হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাতিল করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব দায়ের সরকারের মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, সরকারই গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দিচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এ সময় মুক্ত সাংবাদিকতায় বাধা দিতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার সমালোচনা করেন বক্তারা। অভিযোগ করেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করা হচ্ছে। The media can do and undo a state itself. অর্থাৎ
সরকার যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে যখন অন্যায় করে সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে, ভাঙতে পারে। আজকের সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে, আমি বলবো এটা তাদের জন্য তত মঙ্গল। অর্থনীতির স্বাভাবিক গতি রোধ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই জোর করে ডলার রেট ধরে না রেখে বরং বাজারের উপর ছেড়ে দেওয়া জরুরি। এছাড়া চীন, আমেরিকা কিংবা অন্য দেশের উপর নির্ভর না করে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। জাতীয় দৈনিক বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজনে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের উপায়গুলো খাপ খাওয়ানোর বিষয়ে ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ক্রেডিট গ্রোথটা কেন হচ্ছে না? উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, জোর করে অর্থনীতির গতি পরিবর্তন করলে হিতে বিপরীত হতে পারে। ফান্ডামেন্টালি অর্থনীতির বিশাল এই চাপ, বিশাল এই সময় যেদিকে যাওয়ার কথা সেদিকেই যাক, আমরা কোনো একটা দিককে জোর করে আমরা কিছু না করে আমরা অর্থনীতির মতোই ডিমান্ড সাপ্লাই বেসিসেই ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় তাতেই আলটিমেট ইনফ্লেশন কন্ট্রোলের আসল হিসাবটা নিহিত। জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ মনে করেন, কোন দেশের প্রতি অতি নির্ভরশীল না হয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কেবল জনগণের স্বার্থে। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বজায় রয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার। Now considered as one of the fastest growing economies in the world, Bangladesh has moved out of the LDC status and going to become a developing country by 2026. তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে সরকার। The right legislative and সেলিম মালিক, RTV, ঢাকা। বান্দরবনে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফ এর 4 সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। থানচি উপজেলা সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় আটক কেএনএফ এর 2 সদস্যকে 2 দিনের রিমান্ড শেষে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে আসামিদের তোলা হলে আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বান্দরবনের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় 9টি মামলায় এই পর্যন্ত 82 জন কেএনএফ এর সহযোগীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে 20 জন নারী সদস্য রয়েছে। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে দিনে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এতে তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা, মুরগি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এছাড়া জ্বালানি সংকটে ঘাটতি দেখা দিয়েছে উৎপাদনেও। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ফরিদ রায়হানের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই অলস বসে থাকতে হচ্ছে হাওড়া অঞ্চলের মিল শ্রমিকদের। এতে সময় মতো কাঠের যোগান দিতে হিমশিম খাচ্ছেন মালিক। এদিকে তীব্র গরমে হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, লোকসান হচ্ছে খামার মালিকের। এছাড়া শ্রমিক থেকে স্কুলগামী শিক্ষার্থী, সবার জীবন যায় যায় অবস্থা। কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠা মাইনের বাসিন্দারা জানান, 3 উপজেলার 23টি ইউনিয়নে দিনে 12 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ থাকে না। দিনে 17 ও রাতে 23 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও বিদ্যুৎ বিভাগ দিচ্ছে এর অর্ধেকেরও কম। 10-20 মিনিটের মতো থাকছে, থেকে আবার লোডশেডিং দিচ্ছে 2-3 ঘন্টা। বাইরে তোমার থাকতে হয়, কাস্টমারও মানে সঠিক মতো আসতেছে না। শিশু বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে, গরমে কষ্ট করতেছে, স্টুডেন্ট যারা আছে তাদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। 20 ঘন্টার মধ্যে আমরা 5 থেকে 6 ঘন্টার উপরে বিদ্যুৎ পাই না। বিদ্যুতের অভাবে খামারে ফ্যান চলে না। গরমে মুরগি মরে যাবার চাইতে অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বেশিরভাগ খামারি। বিদ্যুৎ না থাকাতে আমার 250-300 মুরগি মারা গেছে। এই অবস্থায় শিল্পটা বাঁচায় রাখা সম্ভব হতো না। তীব্র দাবদাহের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে বিদ্যুতের চাহিদা, বাড়ছে লোডশেডিং। তবে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান এ কর্মকর্তা। তীব্র তাপদাহের কারণে
আমাদের লোক ক্রাইসিসটা একটু বেড়েছে। আশা করি বৃষ্টি হলে বা একটু ঠান্ডা হলে কিছুটা কমবে। সিনিয়র সচিব মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহে একটা বিভাগীয় মিটিং হয়। দ্রুত বিদ্যুতের অভাব কাটবে, জীবনযাত্রা হবে স্বাভাবিক, এমনটাই দাবি হাওরবাসীর। সৈয়দ মাহমুদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবার উত্তাল খোদ ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে আনতে বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের অসংখ্য নাগরিক। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আরেক দফায় আলোচনা চলছে আজ। এদিকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করছে প্রতিষ্ঠান। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। হামাসের হাতে জিম্মি থাকা স্বজনদের ফিরিয়ে আনতে এবার বিক্ষোভে নেমেছে খোদ ইসরায়েলের নাগরিকরা। শনিবার দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। যুদ্ধবিরতি স্লোগান দিয়ে গভীর রাত পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি। ইসরায়েল গাজার সংঘাত দীর্ঘায়িত করায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন তারা। দ্রুত হামাসের সঙ্গে সমঝোতায় এসে সব জিম্মিদের ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছে হামাসের একটি প্রতিনিধি দল। মিশর ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরেক দফা আলোচনা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এমন উত্তাল পরিস্থিতিতে বাতিল হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠান। অনেক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিচ্ছে। যতই রুখতে চাচ্ছে ততই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নিরীহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভ এখন ছড়িয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিন ইয়ামিন, RTV। ন্যায্যতা, ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনের সংহতি প্রকাশ করে কাল দেশব্যাপী ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করবে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, সোমবার সকাল 11টায় রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে পতাকা উত্তোলন পদযাত্রা হবে। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ। এই কর্মসূচিতে ছাত্রলীগের বাইরেও বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সংহতি জানানোর জন্য আমরা আগামীকালকে থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে যেন আমাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন পতাকা যেন উত্তোলন করা হয় সেই আহ্বান আমরা জানাচ্ছি। এবং আগামীকালকের আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের আন্দোলন নয়, বাংলাদেশ ছাত্রলীগ একটি প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি আগামীকালকের আন্দোলন বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর আন্দোলন। ভারতে বিমান বাহিনীর সেনাদের উপর সন্ত্রাসী হামলায় এক সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীরা 2টি গাড়িতে ভয়াবহ এই হামলা চালিয়েছে। এর মধ্যে বিমান বাহিনীর একটি গাড়ি ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আহত 5 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উদামপুর কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এলাকাটিতে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে ফেলেছে। সন্ত্রাস দমনে এখন সেখানে অভিযান ও ব্যাপক তল্লাশি চলছে। বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। দুপুরে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসিসি জানায়, টুর্নামেন্টটি 3 অক্টোবর শুরু হয়ে চলবে 20 অক্টোবর পর্যন্ত। খেলা হবে 2টি গ্রুপে, যেখানে বি গ্রুপে আছে বাংলাদেশ। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে নারীদের টি-20 বিশ্বকাপ, যেখানে আয়োজক বাংলাদেশ সহ অংশ নেবে 10টি দল। 8 দল সুযোগ পাচ্ছে সরাসরি, আর বাকি 2টি দল বাছাই খেলে। সিলেট ও ঢাকা 2টি ভেন্যুতে হবে মেয়েদের ক্রিকেটের এই মেগা আসর। গ্রুপ
এতে খেলবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সাথে 6 বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সিলেটে। অপরদিকে গ্রুপ বিতে বাংলাদেশের সাথে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো। ঢাকায় হবে গ্রুপ বির সবগুলো ম্যাচ। ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে মিরপুরে বাংলাদেশের প্রথম খেলা সন্ধ্যা 7টায়। জ্যোতিদের দ্বিতীয় ম্যাচ 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, আর তৃতীয় ম্যাচ হবে 9 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। ছেলেদের মতো মেয়েদের টি-20তেও বলার মতো কোনো পারফরমেন্স নেই বাংলাদেশের। পরিচিত কন্ডিশনে নিজ মাটিতে আয়োজিত বিশ্বকাপটা তাই স্মরণীয় করে রাখতে চাওয়ার আশা অনুষ্ঠানে আসা বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার। আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে কত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তোবা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিকভাবে, এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি, অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাআল্লাহ রঙিন করে রাখতে পারি। দুই গ্রুপের সেরা 2টি করে দল উঠবে সেমিফাইনালে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অনুষ্ঠেয় ICC নারী টি-20 বিশ্বকাপ 2024-এর প্রতিনিধি দল। দুপুরে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ICC প্রধান নির্বাহী জেফ অ্যালান্ডাইস এবং বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর উপস্থিত ছিলেন। আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ICC নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।